দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 9 জুন 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 13তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 13তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ বা কমপ্লেইন টু ম্যাজিস্ট্রেট। গতদিনই আমরা যে বিষয়টা জেনেছি যে ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়, পুলিশের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে। পুলিশের কাছে যখন কোনো মামলা দায়ের করে তখন পুলিশের কাছে আমল যোগ্য অপরাধের তথ্য দিলে ওটা হয় হলে এফআইআর, আর আমল অযোগ্য অপরাধের তথ্য দিলে ওটাই হয় জিডি। তো পুলিশের কাছে আমলযোগ্য অপরাধের তথ্য দিলে এফআইআর রেকর্ড করে 154 ধারায় এবং তদন্ত করে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া 156-1। অপরদিকে আমল অযোগ্য অপরাধের তথ্য দিলে জিডি হয় 155-তে এবং 155(2) ধারা অনুসারে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি নির্দেশ দেয় তাহলে ওই অপরাধের ক্ষেত্রে পুলিশ তদন্ত করতে পারে। এভাবে আমলযোগ্য মামলার ক্ষেত্রে যে মামলার সূচনা হয় তাকে বলে জিআর মামলা, এবং আমল অযোগ্য মামলার ক্ষেত্রে যে মামলার সূচনা হয় তাকে বলে কি বলেন, নন জিআর মামলা। তো এইভাবে গতদিন আমরা মোটামুটি এই বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখবো যে ম্যাজিস্ট্রেটের কাছে যখন কোনো অভিযোগ দেওয়া হয় তখন কি হয়। ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দিলে ওই মামলাটা আসলে মানে কি নামে পরিচিত বা ম্যাজিস্ট্রেট কি কি বিধিবিধান অনুসরণ করবে। তো এখানে আহ সবাই মোটামুটি দেখেন, কমপ্লেইন টু ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের কাছে আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক, ম্যাজিস্ট্রেট কিন্তু প্রকৃতপক্ষে অনুসরণ করবে আপনার 200 ধারা। 200 ধারা, এই যে দেখেন, তাহলে 200 ধারায় অ্যাকচুয়ালি নেওয়া হয় জবানবন্দি। জবানবন্দি ওই কোর্টে যারা গেছেন বা না গেলেও সমস্যা নাই, যে মামলা করতে গেছে তারে কাঠ করায় দাঁড় করাইয়া বললে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। তো যে মামলা করতে গেছে তারে কাঠ করায় দাঁড় করাইয়া সে তার অভিযোগ সম্পর্কে বলে যে আমি অমুক, পিতার নাম অমুক, আমার ঠিকানা এই, আসামি এই এই এই, অমুক আমার কাছে, আমার স্বামী হয়, আমার কাছে যৌতুক চাইছে, নির্মল আমার কাছে যৌতুক চাইছে। তাহলে এই যে যে বললো, এই যে যে জবানবন্দিটা ম্যাজিস্ট্রেট নিচ্ছে, এটা কত ধারায়? 200 ধারায়। এখন 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর ম্যাজিস্ট্রেটের হাতে আসলে অনেকগুলো অপশন আছে। তো ম্যাজিস্ট্রেট কোনটা করবে এটা আসলে ওনার বিবেচনামূলক ক্ষমতা। ম্যাজিস্ট্রেট কোনোটা করতেই পারত না। ওনার কাছে যদি মনে হয় যে এই মহিলার অভিযোগ সত্য, যে আসলে স্বামী যৌতুক চাইতে পারে, তাহলে ম্যাজিস্ট্রেট সমন অথবা ওয়ারেন্ট দিবে। সমন অথবা ওয়ারেন্ট দিবে। সমন বা ওয়ারেন্ট সম্পর্কে ইতিমধ্যে আমরা জেনেছি। সমন বা ওয়ারেন্ট দেওয়া মানেই হলো আমলে নেওয়া। কোন মামলায় সমন বা ওয়ারেন্ট দেওয়া মানেই সেই ম্যাজিস্ট্রেট 190 ধারার অধীনে অপরাধটা কি নিয়েছে বলেন, আমলে নিছে। আর সমন বা ওয়ারেন্ট দেওয়া হলো 204 ধারায়। এই যে দেখেন, আমি একটু দেখাই। প্রথমে যেটা আছে, অপরাধ আমলে নেওয়া, 190-1 কত বলেন, ক। আমলে নেওয়া মানে হলো বিচারার্থে গ্রহণ। আমলে নেওয়ার আর একটা বাংলা হলো বিচারার্থে গ্রহণ। মানে ওই ঘটনা জবানবন্দি নেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়েছে যে এরকম কোন ঘটনার সত্যতা আছে, আর আমলে নেওয়ার সাথে যোগসূত্র আছে। এই একেবারে দেখেন, এই যে 204 ধারা 4 নাম্বার পয়েন্টটা, আমলে নেওয়ার সাথে যোগসূত্র আছে 204 ধারা, ওই যে প্রসেস, সমন বা পরোয়ানা ইস্যু। এটা কত ধারা? 204 ধারা। তাহলে আপনি মনে রাখবেন যে 190-1 ক ধারায় অপরাধ আমলে নেওয়া। আমলে নেওয়া মানে কি? আমলে নেওয়া মানেই হলো সমন বা পরোয়ানা ইস্যু। আমলে নেওয়া 190-1 ক আমলে নেওয়া মানে হলো সমন বা পরোয়ানা ইস্যু কত ধারায়? 204 ধারায়। বুঝতে পারছেন? তো যদি আপনাকে কেউ বলে যে আমলে নেওয়া অর্থ আসলে কি, আমলে নেওয়া মানেই হলো কি বলেন, সমন বা ওয়ারেন্ট দেওয়া। আচ্ছা, এখন তিনি যদি আমলে না নেন তাইলে আর কি কি করতে পারে? তিনি কিন্তু প্রকৃতপক্ষে আমলে নিতে বাধ্য না। আমলে নিতে বাধ্য পারতো না। তার তার কাছে মনে হইতে পারে যে 3 নাম্বার পয়েন্টে দেখেন, প্রসেস, সমান বা ওয়ারেন্ট ইস্যু স্থগিত করা। স্থগিত করে 202 ধারায় তদন্ত বা অনুসন্ধান। 202-এর নিচে ছোট্ট একটু নিচে লেখেন তদন্ত বা অনুসন্ধান, পরে আছে লেখা, বাট এই জায়গায় একটু লেখেন তদন্ত বা অনুসন্ধান, একটু লেখেন। যদি ওনার কাছে মনে হয় যে এই বিষয়টা আরো মানে যৌতুক আসলে চাইছে কিনা, ম্যাজিস্ট্রেটের কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা তদন্ত বা অনুসন্ধান করে দেখা দরকার, এই বিষয়টা আমি, ম্যাজিস্ট্রেট আপাতত তদন্ত বা অনুসন্ধানের জন্য তাহলে নির্দেশ দিবে
দুই ধারায় তদন্ত করে পুলিশ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি, আর অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট। তো তদন্ত বা অনুসন্ধান রিপোর্ট যখন আসবে সেটার উপর ভিত্তি করেও আমলে নিতে পারে কত ধারায়, এই 190-এর 1-এর ক। তাহলে সরাসরিও আমলে নিতে পারে, আবার কি বলেন, তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের উপর ভিত্তি করেও আমলে নিতে পারে। আচ্ছা, তারপরেরটা দেখেন, কোন নালিশ খারিজ করা। খারিজ করা মানে ওনার কাছে 200 ধারা জবানবন্দি নেওয়ার পরে ওনার কাছে যদি মনে হয় যে না, এরকম কোন ঘটনার অস্তিত্ব নাই, এই স্বামী যৌতুক চাওয়ার কোনো সুযোগ নাই ওনার কাছে মনে হয়েছে, তাহলে এই নালিশটা খারিজ করবে 203 ধারায়। কত ধারায় বলেন? 203 ধারায়। তাহলে 200 ধারায় জবানবন্দি নেওয়া, সরাসরি জবানবন্দি নেওয়ার পর সরাসরি আমলে নিতে পারে, পারে কিনা? আমলে না নিয়ে সরাসরি খারিজও করতে পারে, পারে কিনা? পারে। বা তদন্ত বা অনুসন্ধানের আদেশ দিতে পারে, তদন্ত বা অনুসন্ধান আসার পরে আমলে নিতে পারে, আবার তদন্ত বা অনুসন্ধান আসার পরে খারিজও করতে পারে। মানে তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন আসার পরে যদি মনে হয় যে না এরকম কোনো ঘটনার সত্যতা আছে, তাহলে আমলে নিবে। আর তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন আসার পরে যদি মনে হয় যে না এরকম কোনো ঘটনার সত্যতা নাই, তাহলে কি করবে? খারিজ করবে। বুঝছেন? আচ্ছা, এছাড়া একেবারে ডান সাইডে দেখেন নালিশ ফেরত। নালিশ ফেরত কত ধারা? 201 ধারা। 201 ধারায় নালিশ ফেরত দিতে পারে কখন? যখন একটা মামলা দায়ের করার কথা কোটালীপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বা কোটালীপাড়া আমলি আদালতে, কিন্তু আপনি ভুলক্রমে করছেন টুঙ্গিপাড়া আমলি আদালতে, তাহলে কিন্তু ম্যাজিস্ট্রেট ওই এখানে আমলেও নিবে না, তদন্ত অনুসন্ধানের নির্দেশ দিবে না, খারিজও করবে না, এটা ফেরত দিবে এখতিয়ার সম্পন্ন আদালতে ওই অভিযোগটা দায়েরের জন্য। তাহলে নালিশ ফেরত কত ধারায়? 201 ধারায়। 201 ধারা। এছাড়া দেখেন, একটা আমরা পড়ি নাই, সেটা হলো এগুলা কোনোটা না করে, এগুলা 200 ধারা জবানবন্দি নেওয়ার পর এগুলা কোনোটা করে নাই, এগুলার কোনোটা না করে এই যে এফআইআর ভুক্ত করে তদন্তের নির্দেশ 156(3), এফআইআর ভুক্ত করে তদন্তের নির্দেশ 156(3), এটার অর্থ হলো যে যখন কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে, অনেক সময় আমরা থানায় গেছি, থানায় যাওয়ার পরে ওই ওই মামলাটা রেকর্ড করে না, পলিটিক্যাল কারণে করে না, বা ওসি সাহেবের কাছে মনে হয়েছে করে না, ঠিক আছে? তো তখন থানায় যদি আমলযোগ্য অপরাধ বিষয়ে এফআইআর রেকর্ড না করে, তাহলে একমাত্র প্রতিকার থাকে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে নালিশি মামলা দায়ের করা। এখন নালিশি মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট এই যে এতক্ষণ ধরে আমরা যা যা পড়লাম এই আদেশগুলো তো দিতে পারেই, এগুলা ছাড়াও ওনার কাছে যদি মনে হয় যে এটা এমন একটা আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে এই বিষয়ে সিআর মামলা হওয়া উচিত হবে না, এই বিষয়ে সিআর মামলা হওয়া উচিত, তাহলে সেই ক্ষেত্রে তিনি এই আমলেও নিবেন না, সমন ওয়ারেন্টও দিবেন না, তদন্ত অনুসন্ধানের নির্দেশও দিবেন না, তিনি 156(3) ধারায় নিকটস্থ থানার যে ওসি তাকে নির্দেশ দিবে যে এটাকে আপনি এফআইআর হিসেবে রেকর্ড করেন, এফআইআর হিসেবে রেকর্ড করেন। ওই মুহূর্তে কিন্তু এফআইআর হিসেবে রেকর্ড করতে বাধ্য। ম্যাজিস্ট্রেট যখন নির্দেশ দিবে যে এটাকে এফআইআর হিসেবে রেকর্ড করেন, তাহলে ম্যাজিস্ট্রেট ওটা এফআইআর হিসেবে রেকর্ড করতে কি বলেন? বাধ্য। এখন আপনার কাছে মনে আসতে পারে যে ওইটা তো নালিশি মামলা হিসেবে রেকর্ড তো ম্যাজিস্ট্রেট করতে পারতো, না করে কি দরকার ওনার থানায় আবার এফআইআর হিসেবে রেকর্ড করার? দরকার হলো যে কিছু কিছু মামলা আছে, এই মামলাগুলো কখনোই নালিশি মামলা আপনি যতই করতে যান কেন নালিশি ফরম্যাটে হয় না। উদাহরণস্বরূপ আমি বলি হত্যা মামলা, বুঝতে পারছেন? হত্যা মামলা যদি আপনি নালিশি ম্যাজিস্ট্রেটের কাছে করতে যান, ম্যাজিস্ট্রেট সর্বদাই নিকটস্থ থানার ওসির নির্দেশ দিবে এটা এফআইআর হিসেবে রেকর্ড করা হোক। কেন? এর একটা মূল কারণ হলো যখন কোনো ম্যাজিস্ট্রেটের কাছে সিআর মামলা করেন, সিআর মামলার আমরা সামনে জানবো সিআর মামলার আসামিরা সুনির্দিষ্ট, মানে আপনি যদি 5 জন আসামি দেন ওই 5 জনেরই বিচার হবে, আর কাউরে ভবিষ্যতে ঢোকানোর কোনো সুযোগ নাই। বুঝছেন? সিআর মামলায় রিমান্ডের আবেদন করার কোনো সুযোগ নাই। মানে সিআর মামলা আপনি যদি রিমান্ডের আবেদন করে যে জিজ্ঞাসাবাদ করে আরো যদি কারো সংশ্লিষ্টতা পান, এরকম কাউকে ভবিষ্যতে ওই মামলায় সংযুক্ত করার কোনো সুযোগ নাই। এই কারণে যে মামলাগুলো হত্যা মামলা, হত্যা মামলায় তো ভবিষ্যতে মোড় ঘুরে যেতে পারে, যে এতদিন যাদেরকে চার্জশিটে নাম আসছে
তারা তারা ছাড়াও আরো অনেক অনেক ব্যক্তি আছে। তো তদন্তের স্বার্থে, পুলিশের তদন্তের স্বার্থে, এবং যেহেতু একটা আমলযোগ্য অপরাধ, এই কারণেই ওই মামলাটা সিআর ফরম্যাটে না হয়ে ম্যাজিস্ট্রেট তাকে এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেয়। পরবর্তীতে ওই মামলাটা হয় কোন ফরম্যাটে বলেন? জিআর ফরম্যাট। বুঝতে পারছেন? তাহলে এখন যখন আপনি ম্যাজিস্ট্রেটের কাছে কোনো নালিশ করবেন, 200 ধারায় নালিশ করবেন, ম্যাজিস্ট্রেটের হাতে অনেকগুলো অপশন আমরা মোটামুটি আলোচনা করলাম, এর কোনোটাই কিন্তু করতে ম্যাজিস্ট্রেট বাধ্য না। তিনি আমলে নিতে পারে। আমলে নেওয়া মানে সমন অথবা ওয়ারেন্ট 204 ধারায়। তিনি তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে 202 ধারায়। তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিলেই যখন ওই প্রতিবেদনটা আসবে, ওই প্রতিবেদনের ভিত্তি করেও তিনি আমলে নিতে পারে। তিনি খারিজ করতে পারে 203 ধারায়, বা তদন্ত প্রতিবেদন আসার পরেও খারিজ করতে পারে 203 ধারায়। 203 ধারায়। আর এই যে যে ফেরত দিবে, এটা ফেরত দিবে, কমপ্লেইন ফেরত দিবে, এটা হলো 201 ধারায়। এছাড়া 156 3 ধারা অনুসারে নিকটস্থ থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাকে এটাকে এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দিতে পারে। বুঝছেন? আচ্ছা, এখন নালিশ দায়েরের পর ম্যাজিস্ট্রেট পরিস্থিতি অনুসারে উল্লেখিত যে কোনো পদ্ধতি অনুসরণ করতে পারে। দেখেন, নালিশ দায়েরের পর ম্যাজিস্ট্রেট পরিস্থিতি অনুসারে উল্লেখিত যে কোনো পদ্ধতি অনুসরণ করতে পারে। একটু দাঁড়ান। এখন আমরা যদি একটু দেখি যে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হলে ম্যাজিস্ট্রেট আসলে কি কি করতে পারে, আমরা যা যা এতক্ষণ ধরে আলোচনা করলাম এই জিনিসগুলাই একটু বিস্তারিত আকারে লেখা আছে। 200 ধারার অধীন নালিশকারী জবানবন্দি গ্রহণ করবে। আবার যদি বলে যে কোনো সিআর মামলা দায়ের করা হয় কত ধারায়, সেটাও কত ধারা? 200 ধারা। তারপরে 190 ক ধারার অধীন অপরাধ আমলে নিতে পারে। আমলে নিতে পারে। এখানে একটু ব্র্যাকেটে লিখে রাখেন যে আমলে নেওয়া মানেই হলো 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করা। লিখে রাখেন যে আমলে নেওয়া মানেই হলো 204 ধারায়, আমলে নেওয়া মানেই হলো 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করা। আমলে নেওয়া মানেই হলো 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করা। তারপরে দেখেন, 192 ধারার অধীন, এই ধারাটা আমরা উপরে পড়ি নাই। 192 ধারার অধীন আন্ডারলাইন করবেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার অধীনস্থ, অধীনস্থ শব্দটা বলতেন, তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের নিকট বল দিবেন অনুসন্ধান বা বিচারের জন্য মামলা প্রেরণ করতে পারে। 3টে স্টার দেন। অনুসন্ধান বা বিচারের জন্য মামলা প্রেরণ করতে পারে। এখানে প্রশ্ন আসবে যে 192 ধারায় কে মামলা ট্রান্সফার করে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কার কাছে? তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। কিসের জন্য? অনুসন্ধান বা বিচারের জন্য প্রেরণ করতে পারে। ব্র্যাকেটে এখানে আরেকটু লিখে রাখেন যে আমলে নেওয়ার পরে। আমলে নেওয়ার পরে। আমলে নেওয়ার পরে। তাহলে আমার মনে রাখতে হবে যে এই যে যে আপনার 192 ধারায় যে মামলাটা ট্রান্সফার করলো, কে করলো? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কার কাছে? তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। কিসের জন্য? অনুসন্ধান বা বিচারের জন্য। কখন? আমলে নেওয়ার পরে। জি। তারপরে দেখেন যে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে অপরাধ আমলে না নিয়ে, আন্ডারলাইন করবেন, প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করে তদন্তের জন্য এখতিয়ারভুক্ত থানায় প্রেরণ করতে পারে। 156 3 ধারা। 3টে স্টার। একটু আগেই বললাম যে উনি আমলে না নিয়ে ইনি প্রাথমিক তথ্য হিসেবে এটাকে অন্তর্ভুক্ত করার জন্য অর্ডার দিতে পারে। কত ধারায় বলেন? 156 3 ধারা। তারপরে দেখেন যে আমলে নেওয়ার এখতিয়ার না থাকলে 201 ধারায় নালিশ ফেরত দিতে পারে। যদি আমলে নেওয়ার এখতিয়ার না থাকে তাহলে উনি ফেরত দিবে কততে? 201 ধারায়। এরপরটা দেখেন 202 ধারায়
প্রসেস ইস্যু সমন বা ওয়ারেন্ট স্থগিত, পোস্টপনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস, স্থগিত করে তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। তাহলে আপনি যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে যে পোস্টপনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস, তদন্ত মানে প্রসেস ইস্যু, মানে আপনার প্রসেস ইস্যু স্থগিত করে কত দ্বারায়? 202 দ্বারায়। প্রসেস ইস্যু স্থগিত করে তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে কত দ্বারায়? 202 দ্বারায়। বুঝছেন? 202 দ্বারা। এরপরে দেখেন 202 ধারার অধীন তদন্তের পর চূড়ান্ত রিপোর্ট দিলে অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে 202 2 202 আন্ডারলাইন করেন। এটার অর্থ কি? ধরেন ধরেন মামলা করছে স্বামীর বিরুদ্ধে, মানে স্বামীর বিরুদ্ধে, ননদের বিরুদ্ধে, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে, যে সবাই মিলে আমার কাছে যৌতুক চাইছে। তাহলে ওই মামলায় ম্যাজিস্ট্রেট তদন্ত দিছিল 202 ধারায়। তদন্ত দেওয়ার পরে জানা গেল যে স্বামী আসলেই যৌতুক চাইছে, কিন্তু এ জায়গায় শ্বশুর শাশুড়ির কোনো দায় নাই। তাহলে ওই মামলায় আপনার তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে আমলে নিল ধরেন স্বামীর বিরুদ্ধে, আর শ্বশুর শাশুড়ির মামলার এখান থেকে কি দিয়ে দিল? অব্যাহতি দিয়ে দিল। এটা হলো 202 এই যদি অব্যাহতি দেয়, কোন আসামিকে বা অভিযুক্তকে অব্যাহতি দেয়, এই অব্যাহতি দিল কত কত কিসের ভিত্তিতে বলেন? 202 আচ্ছা, 203 ধারায় নালিশ খারিজ করতে পারে, 204-3 ধারায় প্রসেস ইস্যু বা সমন, 204 ধারায় প্রসেস ইস্যু বা সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারে আর কি, ইস্যু অফ প্রসেস। তাহলে 204-এর সাথে সম্পর্ক আছে কার, বিপাশ ভাই বলেন তো? হ্যাঁ, 204-এর সাথে সম্পর্ক আছে কার? 204-এর সাথে সম্পর্ক আছে 190। 190 ধারায় অপরাধ আমলে নেওয়া মানেই হলো 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করা। বুঝছেন? এছাড়া আর একটা বিষয় দেখেন, লাস্টের যে বিষয়টা, যে 205 ধারায় আন্ডারলাইন করবেন, গোল দিবেন, অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে। কত ধারায়? 205 ধারায়। আমরা এর আগে আরো একটা ধারা পেয়েছি যেখানে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়। কত ধারা বলেন? 116 ধারা। কোন ধরনের মুচলেকার ক্ষেত্রে? শান্তি রক্ষার মুচলেকার ক্ষেত্রে। মনে আছে কিনা? শান্তি রক্ষার মুচলেকার ক্ষেত্রে। বুঝতে পারছেন? তাহলে শান্তি রক্ষার মুচলেকার ক্ষেত্রে অব্যাহতি দেয় 116 ধারায়, আর এমনিতে নালিশি মামলার ক্ষেত্রে অব্যাহতি দেয় 205 ধারায়। তাহলে আমরা একটু যদি পড়ি, যে নালিশি দরখাস্তের ভিত্তিতে অপরাধ আমলে নিতে ম্যাজিস্ট্রেট বাধ্য না। নালিশি দরখাস্ত প্রাপ্তির পর অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট প্রথমে 200 ধারার নালিশকারীর শপথ পূর্বক জবানবন্দি গ্রহণ করবে, শপথ পূর্বক। অতঃপর তিনি উক্ত নালিশের ভিত্তিতে 190 ক ধারায় অপরাধ আমলে নিতে পারে। অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয়, তাহলে তিনি মামলাটি বিচার বা অনুসন্ধানের জন্য তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের নিকট 192 ধারায় প্রেরণ করতে পারে। যদি অপরাধটি আমলযোগ্য হয়, তাহলে ম্যাজিস্ট্রেট শপথ গ্রহণ করানোর পর অপরাধটি আমলে না নিয়ে এখতিয়ারভুক্ত থানায় প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দিতে পারে। এবং আন্ডারলাইন করবেন 156-3 ধারার অধীন, 156-3 ধারার অধীন পুলিশকে তদন্তের নির্দেশ দিতে পারে। এরপরে বা ম্যাজিস্ট্রেট যদি মনে করে অভিযুক্তকে হাজির হওয়ার জন্য প্রসেস ইস্যু স্থগিত করে তদন্ত বা অনুসন্ধান করতে পারে। উক্ত তদন্ত বা অনুসন্ধানের প্রতিবেদনে কোনো অভিযোগ প্রাথমিকভাবে পাওয়া না গেলে অভিযুক্তকে এই যে আন্ডারলাইন করেন 202 ধারায় অব্যাহতি দিতে পারে। কি বিপাশ ভাই পান না? হারায় ফেলাবেন কেন? অবশ্যই আছে, 417 পেজ। অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে এবং 203 ধারায় নালিশ খারিজ করতে পারে। কিন্তু 202 ধারার অধীন দাখিলকৃত প্রতিবেদন মামলায় অগ্রসর হওয়ার কারণ থাকলে 204 ধারায় মামলায় প্রসেস ইস্যু করতে পারে। ম্যাজিস্ট্রেট কোন পদক্ষেপটি গ্রহণ করবে সেটা মামলার প্রেক্ষাপট অনুসারে তার নিজস্ব বিবেচনা এবং আইন অনুসারে গ্রহণ করতে পারবে। তাহলে বলেন তো, যে একজন ম্যাজিস্ট্রেট তিনি 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে কোন দিকে অগ্রসর হবে, এটা আসলে কেমনে বোঝা যাবে? মানে আইন কি বলে, নির্মল কোন ম্যাজিস্ট্রেট কি করবে? আমলযোগ্য হইলে তদন্তের নির্দেশ দিতে পারে না? আমলযোগ্য হইলে তদন্তের নির্দেশ দিতে পারে না? তাহলে আপনি তো বললেন আমলে নেবে।
এখন আমরা পড়া শুরু করি। দেখেন, নালিশি মামলা বা সিআর মামলা, তাহলে যদি আপনাকে বলে যে নালিশি মামলা দায়ের করা হয় কত ধারায়? 200 ধারায়। নালিশি মামলার জবানবন্দিও 200 ধারা, দায়ের করাও কত ধারা? 200 ধারা। কার ফোন বাজে? অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের মাধ্যমে যে ফৌজদারি মামলা শুরু হয় তাকে নালিশি মামলা বলা হয়। এমন মামলা যেহেতু নালিশি রেজিস্টারে তালিকাভুক্ত করা হয়, তাই এটা সিআর মামলা বা কমপ্লেইন, আন্ডারলাইন করেন, সিআর মামলা বা কমপ্লেইন রেজিস্টার্ড কেস নামে পরিচিত। তাহলে নালিশি মামলার নাম কি? সিআর মামলা বা কমপ্লেইন রেজিস্টার্ড কেস। এখন আমরা চলে আসি যে কে নালিশ গ্রহণ করতে পারে। 190 ক ধারা অনুসারে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট শব্দটা বললেন, পাশে ছোট্ট করে 12 আছে, আপনাদের বইতে হয়তো অন্য কোন অক্ষর থাকতেও আছে। কত আছে? 12 আছে। মোবাইল সাইলেন্ট করেন দয়া করে। 12, একেবারে এই 12-র নিচে ফুটনোট আসে, দেখেন একেবারে নিচে চলে আসেন, একেবারে নিচে চলে আসেন। এখানে বলছে, পাইছেন তানবির, পাইছেন? অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট অর্থ হলো, মানে কার কার কাছে, এই এই জায়গায় বলতেছে কার কার আমলে নেওয়ার এখতিয়ার, মানে হলো কার কার কাছে নালিশি মামলা দায়ের করা যায়, কোন কোন ম্যাজিস্ট্রেটের কাছে নালিশি মামলা দায়ের করা যায়। দেখেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাহলে মহানগরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করা যায়, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করা যায়। মহানগর এলাকার বাইরে হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এবং আন্ডারলাইন করবেন আমলে নিতে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ম্যাজিস্ট্রেট। আমলে নিতে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ম্যাজিস্ট্রেট আসলে কাকে বলে? তার মানে আমরা এতটুকু বুঝলাম যে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে না। পারে কি? পারে না। বাট দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। কখন পারে জানেন? যদি তাদেরকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়। তাহলে নরমালি মানে যার ক্ষমতা আছে অপরাধ আমলে নেওয়ার, এর কথা যদি বলি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর যদি বলে যে বিশেষ ক্ষমতা প্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট, তাহলে এই দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে যদি তাদেরকে কি দেওয়া হয়? বিশেষ ক্ষমতা দেওয়া হয়। ধন্যবাদ। এখন দেখেন, আহ আমরা যে জায়গা পড়তেছিলাম ওই জায়গা চলে আসেন। পাইছেন? 190 ক ধারা অনুসারে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধ সংঘটিত হয় এমন বিষয়গুলি সম্পর্কে নালিশ পেয়ে অপরাধ আমলে নিতে পারে। মে টেক কগনিজেন্স অফ এনি অফেন্স আপন রিসিভিং এ কমপ্লেইন্ট অফ ফ্যাক্ট হুইচ কনস্টিটিউটস সাচ অফেন্স। অর্থাৎ 190 ধারায় উল্লেখিত অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের মাধ্যমে একটি ফৌজদারি মামলা দায়ের করা যায়। ধন্যবাদ। তাহলে যদি বলে আপনাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে কি নালিশ করা যায় কিনা? যায়। তাহলে আপনি ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে 96 ধারায় যে সার্চ ওয়ারেন্টের আবেদন করতেছেন, 98 ধারায়, 100 ধারায়, 107 ধারায়, 144, 145, এগুলার কাছে যে আবেদনগুলা করতেছেন, এগুলারে কিন্তু অ্যাকচুয়ালি নালিশি মামলা বলে না, ওইগুলারে বলে হচ্ছে আপনার পিটিশন কেস। বুঝতে পারছেন? পিটিশন। নালিশি মামলা শুধু কার কাছেই করা যায়? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেই করা যায়। এখন ধারা 200 যদি আমরা দেখি, 200 ধারায় আমরা এতক্ষণ ধরে একটা ধারণা লাভ করেছি যে জবানবন্দি নাই কত ধারায়? 200 ধারায়। বা সিআর মামলা দায়ের করে কত ধারায়? 200 ধারায়। 200 ধারা অভিযোগকারী বা নালিশকারীর জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করা, আন্ডারলাইন করবেন ইংলিশটা, এক্সামিনেশন অফ কমপ্লেইন্যান্ট। যিনি নালিশ করে, নালিশের ইংরেজি হলো কমপ্লেইন্ট, আর যিনি নালিশকারী তার ইংরেজি হচ্ছে কমপ্লেইন্যান্ট। কমপ্লেইন্যান্ট। ফৌজদারি মামলা দায়ের করার জন্য অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হলে অপরাধ আমলে দিতে ম্যাজিস্ট্রেট কি পদ্ধতি অনুসরণ করবে সেটাই 200 ধারায় উল্লেখ করা হয়েছে। নালিশ গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের প্রথম দায়িত্ব হলো নালিশকারী, আন্ডারলাইন করেন, জবানবন্দি গ্রহণ করা। 200 ধারার বিধান অনুযায়ী অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট নালিশকারী জবানবন্দি নিতে গোল্ডেন বাধ্য। বাধ্য শব্দটা গোল্ডেন তানবির, জবানবন্দি নিতে বাধ্য। তার মানে যারা কোর্টে যান, কোর্টে যারা প্র্যাকটিস করেন, তারা ওই যে বলে মামলা ফাইলিং শুরু হয়েছে, ফাইলিং শুরু হওয়ার পরে ওই যে যা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না, তারপর নালিশকারী যে উঠে যে নাম দাম বলতেছে, এই যে যে জবানবন্দিটা নিচ্ছে, এই জবানবন্দিটা নিচ্ছে কত দ্বারায়? 200 দ্বারায়। এই জবানবন্দি নিতে কি বলেন? বাধ্য।
এই বিথিকা, যা পারেন তাই লেখেন, আবার শোনেন কে? আচ্ছা ঠিক আছে, যা পারেন তাই লেখেন। দেখেন, 200 ধারার বিধান করা হয়েছে, নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নিচ্ছে এমন ম্যাজিস্ট্রেট অবিলম্বে বা তাৎক্ষণিকভাবে, আন্ডারলাইন করবেন, নালিশকারীকে বা উপস্থিত সাক্ষীদের গোল দিবেন যদি থাকে, যে কয়জনকে উপযুক্ত মনে করে তাদের শপথ পূর্বক জবানবন্দি গ্রহণ করবে। এখন একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, নালিশকারীর জবানবন্দি নাই 200 ধারায়, আবার ইচ্ছা করলে যারা ওই মামলার সাক্ষী তাদেরও জবানবন্দি নিবে কত ধারায়? 200 ধারায়। বুঝছেন? বাট এই জায়গায় জবানবন্দি নিতে বাধ্যকার, সাক্ষীদের জবানবন্দি নিতে কিন্তু বাধ্য না। ওই জায়গায় বলা আছে ইফ এনি, মানে যদি থাকে। বুঝতে পারছেন? তাহলে পীযূষ সাহেব, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সিআর মামলার ক্ষেত্রে কার জবানবন্দি নিতে ম্যাজিস্ট্রেট বাধ্য, নালিশকারী সাক্ষী, নালিশকারী ও সাক্ষী উভয়? নালিশকারী সাক্ষীদের জবানবন্দি নিতে পারে, বাট এই ক্ষেত্রে কিন্তু বাধ্য না। বুঝছেন? আচ্ছা, জবানবন্দির সারমর্ম লিখিত আকারে লিপিবদ্ধ করবে। সারমর্ম মানে হচ্ছে ওই যে যে দাঁড়াইয়া উনি যা বলতেছে ওটা আবার ম্যাজিস্ট্রেট সাহেব লিখতেছে, লেখার পরে এবং দেখেন, এবং নালিশকারী বা যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে সে এবং ম্যাজিস্ট্রেট মানে নালিশকারী এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক উক্ত জবানবন্দিতে সারমর্মে স্বাক্ষর করবে। তিনটে স্টার দেন। তাহলে নালিশকারীর জবানবন্দিটা যখন রেকর্ড করে ফেলবে ম্যাজিস্ট্রেট, জবানবন্দি দেওয়ার পর নামার পরে পেশকার সাহেব বলে যে স্বাক্ষর করে যাবেন, মনে আছে কিনা? তাহলে ওই স্বাক্ষর করে যাবেন মানে হলো ওই যে যে জবানবন্দিটা ম্যাজিস্ট্রেট সাহেব হাতে লিখছেন সারমর্ম, ওই জায়গায় ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর করবে, আবার এতক্ষণ যে জবানবন্দি দিল সেও স্বাক্ষর করবে। বুঝছেন? এখন একটা জিনিস শুনেন, এজাহারে স্বাক্ষর করে কে? একজন না দুইজন? একজন। আর এজাহার যখন এফআইআর হয়ে যায় কয়জন করে? দুইজন। কে কে? সংবাদদাতা আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তো একইভাবে শুধু কমপ্লেইন নালিশ যখন শুধু দায়ের করে, দায়ের করার সময় স্বাক্ষর করে শুধু ওই যে নালিশকারী, প্রতি ওই যে আর্জির উপরে স্বাক্ষর করে না, শুধু কে? নালিশকারী। আর নালিশ যখন আপনার সারাংশ মানে রেকর্ড হয়ে যাবে, কোর্টে গিয়ে নালিশটা কি হয়ে যাবে? রেকর্ড হয়ে যাবে, তখন স্বাক্ষর করবে কে কে? ম্যাজিস্ট্রেট এবং নালিশকারী। বুঝাইতে পারলাম কিনা? এটা অনেকটা এজাহার আর এফআইআর এর মতো, নালিশ আর নালিশ যখন রেকর্ড হয়ে যাবে এজাহার আর এফআইআর এর মতো বিষয়টা। আচ্ছা, এখন এটা বিবিআই, যে ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নেই, যে ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নেই। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক নাকি? তবে কিছু কিছু ক্ষেত্র আছে, সেই সকল ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। আচ্ছা, বলেন তো দেখি বিপাশ ভাই মনে আছে কিনা 192 ধারায় কি আছে? 192 ধারায় কে কার কাছে মামলা স্থানান্তর করে বলেন? কার কাছে পাঠাই? অধীনস্থ ম্যাজিস্ট্রেটের নিকট কিসের জন্য? অনুসন্ধান বা বিচারের জন্য, মনে আছে কিনা? অনুসন্ধান বা বিচারের জন্য। এখন ভাই আমি ওই জায়গায় আপনাদের লেখাইছিলাম 192 ধারা মামলা স্থানান্তর করে আমলে গ্রহণ করার আগে না পরে? আমলে গ্রহণ করার পরে। এখন ধরেন এই জায়গায় একটা বিষয়, যদি আপনি 192 ধারায় আগে জবানবন্দি নেন, তাহলে যার কাছে ওই যে আপনি ট্রান্সফার করলেন তার আর 200 ধারায় জবানবন্দি নেওয়ার দরকার নাই। কিন্তু আপনি যদি 192 ধারায় মামলা স্থানান্তর করছেন বাট জবানবন্দি টোটালি নেয়নি নাই, তাহলে যার কাছে পাঠাইছেন সে আবার জবানবন্দি নিতে বাধ্য। তাহলে আপনি হয় 192 ধারায় মামলা স্থানান্তরের আগে জবানবন্দি নিবেন, না হলে কি 192 ধারায় মামলা স্থানান্তরের পরে জবানবন্দি নিবেন। বুঝেন কিনা বিজোস? মামলা 192 ধারায় ট্রান্সফারের আগে নিবে, না হলে কি পরে নেবে। যদি আগে না নেয় তাহলে যার কাছে পাঠাইছে সে নিতে বাধ্য।
আর যদি আগে নাই তাহলে যার কাছে পাঠাইছে সে আর নিতে বাধ্য। একটু পড়ি দেখেন, যে ক্ষেত্রে লিখিত আকারে, এটা বলতেন লিখিত আকারে নালিশ করা হয়, সেই ক্ষেত্রে 192 ধারার অধীন মামলা স্থানান্তর করার পূর্বে নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করার প্রয়োজন নাই। যদি কোনো নালিশ লিখিত আকারে করা হয় তাহলে 192 ধারায় মামলা স্থানান্তর করার পূর্বে নালিশকারী বা সাক্ষীর পরীক্ষা করার মানে জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। যে কোনো মামলায় যে ক্ষেত্রে বলতেন আদালত লিখিত আকারে নালিশ দায়ের করে, আদালত এই জায়গায় 220 যার আছে সেটা 200 করে দেন, 200 হবে, 200 কপা, 220 না। আমরা জানি নালিশ তো আমরা সাধারণ ব্যক্তি করি, কিন্তু কখনো কখনো বাদী হয়ে আদালতে মামলা করতে পারে, মানে আদালত বাদী, আদালত নির্মলের বিরুদ্ধে মামলা করতে পারে আদালত বাদী হয়ে। যদি কোনো ক্ষেত্রে আদালত বাদী হয়, লিখিত আকারে আদালত নালিশ দায়ের করে, তাহলে ওই আদালতের জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। আদালত বাদী হয় কখন? ধরেন একটা মামলার বিচার হচ্ছে, ওই বিচারে একজন মিথ্যা দলিল দেখাইছে বা মিথ্যা সাক্ষ্য প্রদান করছে, ধরা খাইলে তখন ওই যে যে জাল দলিল দেখাইলো বা মিথ্যা সাক্ষী দিল, ওইটা একটা নতুন অপরাধ। ওই অপরাধের মামলা ওই যে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছে বা যে আদালতে জাল দলিল দেখিয়েছে, ওই আদালতকেই বাদী হয়ে মামলাটা করতে হবে। সো তাহলে আমরা জানলাম যদি লিখিত আকারে নালিশ দায়ের করে জবানবন্দির প্রয়োজন নাই 192 ধারা স্থানান্তরের পূর্বে। যদি আদালত মামলা দায়ের করে, আদালত লিখিত করে, তাহলেও কি বলেন, জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। তারপরে দেখেন, সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনে লিখিত আকারে নালিশি দরখাস্ত দায়ের করে, সেই ক্ষেত্রেও নালিশকারীর বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। সরকারি কর্মকর্তা গোল দিয়ান, একজন সরকারি কর্মকর্তা আন্ডারলাইন করবেন তার অফিসিয়াল দায়িত্ব পালনে। বিপাশ ভাই, সরকারি কর্মকর্তার অফিসিয়াল দায়িত্ব বলতে কি বোঝায় বলেন? ধরেন একজন মহিলা, তিনি ধরেন একজন টিচার, তো বা তিনি একজন কোর্টের স্টাফ, তো উনি উনার দায়িত্ব রিলেটেড বা সবচেয়ে ভালো হয় ধরেন একজন মহিলা পুলিশ অফিসার, তাহলে উনি বা একজন মহিলা ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট দিয়ে বোঝা 144 এর আদেশ দেয় কে বলেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট। 145 এর আদেশ দেয় কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ যদি কেউ অমান্য করে, তাহলে সে দণ্ডবিধির কত ধারা অপরাধ করেছে? 188, মনে আছে কিনা? এই 188 ধারার মামলাটা এই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাদী হয়ে করতে হবে। উনি বাদী হয়ে না করলে এই অপরাধ আমলে নেওয়া হবে না। বুঝছেন? তাহলে এই জায়গায় এই সরকারি কর্মকর্তা যে মামলাটা করছে তার অফিসিয়াল দায়িত্ব রিলেটেড, অফিসিয়াল দায়িত্ব রিলেটেড। কিন্তু যদি এরকম হয় যে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করছে, এটা কি তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত কিনা বলেন? তাহলে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তার জবানবন্দি নিতে বাধ্য। নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিলা ধরেন তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করছে, তাহলে এই ক্ষেত্রে ওই মহিলার জবানবন্দি নিতে কি বলেন? বাধ্য। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত কোনো মামলা করে, সেই ক্ষেত্রে জবানবন্দি নিতে বাধ্য। বুঝছেন? তাহলে আমরা কি কি জানলাম? 192 ধারায় মামলা স্থানান্তরের পূর্বে জবানবন্দি স্থানান্তরের প্রয়োজন, মানে জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। আদালত বাদী হয়ে মামলা করলে জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনে কোনো মামলা করলে জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। 4 নম্বরটা দেখেন, 4 নম্বর অলরেডি আমরা জানি। যখন 192 ধারার অধীন একটি মামলা হস্তান্তর করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে, এবং যে ম্যাজিস্ট্রেট হস্তান্তর করেছে তিনি ইতিমধ্যেই নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করলে, যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলাটি প্রেরণ করা হলো তিনি পুনঃ জবানবন্দি নিতে বাধ্য থাকবে না। মানে 192 ধারায় মামলা স্থানান্তর করার পূর্বে তিনি একবার জবানবন্দি নিয়েছেন, তিনি যদি একবার জবানবন্দি নিয়ে থাকেন, তাহলে যার কাছে আবার পাঠালো তার আর জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। তাহলে 192 ধারায় নিয়েই দুইটা গ্রাউন্ড হয়। 192 ধারায় তিনি জবানবন্দি না নিয়ে পাঠাইলে যার কাছে নিল সে নিতে বাধ্য, আর নিয়ে পাঠাইলে যার কাছে পাঠালো সে জবানবন্দি নিতে বাধ্য না। আদালত লিখিত আকারে নালিশ করলে জবানবন্দি নেওয়া বাধ্য না। কোন সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনে যদি কোনো মামলা করে সেক্ষেত্রেও জবানবন্দি নেওয়া বাধ্য না। বুঝছেন? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন কোন ক্ষেত্রে জবানবন্দি নেওয়া বাধ্য বা কোন কোন ক্ষেত্রে জবানবন্দি বাধ্য
জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক না, আশা করি পারবেন। নতুন একজন অনলাইনে জয়েন করলেন, আপনার পরিচয় দেন। সনি 848182 লেখছেন আপনার আইডি। আচ্ছা, এখন দেখেন, আমলযোগ্য অপরাধ বিষয়ে দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীন অপরাধ আমলে গ্রহণ না করে নালিশি দরখাস্তটি পুলিশের নিকট পাঠাতে পারে এবং পুলিশকে উক্ত নালিশি দরখাস্তটি প্রাথমিক তথ্য বিবরণ হিসেবে গ্রহণ করে 156(3) ধারা অনুসারে তদন্ত শুরুর নির্দেশ দিতে পারে। এই ক্ষেত্রে উক্ত মামলাটি আন্ডারলাইন করেন, আর নালিশি মামলা থাকে না। এই ক্ষেত্রে নালিশকারীর জবানবন্দি গ্রহণ প্রয়োজনীয় না। মানে জবানবন্দি গ্রহণ প্রয়োজনীয় না বলতে বোঝাচ্ছে যে ওই মামলাটা আর সিআর ফরম্যাটে থাকতেছে না। জবানবন্দি তো এমনি নিবে, জবানবন্দি না নিলে তো আর বুঝবে না যে এটা আসলে আমলযোগ্য নাকি কিন্তু আমল অযোগ্য। এমনি জবানবন্দি গ্রহণ প্রয়োজনীয় না, এই ক্ষেত্রে বলতেছি যে অফিসিয়ালি জবানবন্দি নেওয়ার দরকার নাই। অফিসিয়ালি মানে আপনি জবানবন্দি কোনো মামলায় নিলেই তো সেটা কোন ফরম্যাটে হয়ে যাচ্ছে, সিআর। ওই জবানবন্দি সারাংশে সিগনেচার করে না, কিন্তু এই জায়গা বলতেছে যে ওইভাবে জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু আমলযোগ্য অপরাধ বিষয়ে নালিশি দরখাস্ত ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীন একবার আন্ডারলাইন করবেন আমলে গ্রহণ করলে তিনি নালিশি দরখাস্তটি প্রাথমিক তথ্য বিবরণ হিসেবে গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিতে পারে না। মানে উনি যদি একবার ওটা নালিশি মামলা হিসেবে রেকর্ড করে ফেলে, তাহলে আর থানারে নির্দেশ দিতে পারে না যে তুমি এটা এফআইআর হিসেবে রেকর্ড করো। তাহলে ম্যাজিস্ট্রেটকে আদেশটা দিতে হবে কখন? আমলে নেওয়ার আগে। আমলে নেওয়ার আগে উহার ভিত্তিতে 156(3) ধারায় তদন্তের নির্দেশ দিতে পারে না। তারপরে দেখেন যে আমলে গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট 202 ধারার অধীন প্রসেস ইস্যু স্থগিত করে অনুসন্ধান বা তদন্তর নির্দেশ দিতে পারে। আন্ডারলাইন করেন, পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস। যদি বলে প্রসেস ইস্যু স্থগিত কত ধারায়? 202 ধারায়। তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দেয় কত ধারায়? 202 ধারায়। অতঃপর 203 বা 204 ধারা অনুসরণ করবে। 202 ধারার অধীন তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন আসার পর মামলায় অগ্রসর হওয়ার কারণ না থাকলে ম্যাজিস্ট্রেট 203 ধারার অধীন নালিশ খারিজ বা ডিসমিস কমপ্লেইন করতে পারে। ডিসমিস শব্দের অর্থ কি? খারিজ করা। ডিসমিস শব্দের অর্থ খারিজ করা। কিন্তু মামলায় অগ্রসর হওয়ার কারণ থাকলে 204 ধারার অধীন প্রসেস ইস্যু, মানে প্রসেস ইস্যু করতে পারে অথবা সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারে। আমি আপনাদের একটু আগেই বলেছি ভাই যে প্রসেস ইস্যু মানে সমন বা ওয়ারেন্ট দেয় কোন ক্ষেত্রে? ওই অপরাধটা যদি কি করে? আমলে নেয়। আমলে নেয় কত ধারায়? 190 ধারা। জেনে রাখা ভালো, এই ধারাগুলো যারা ফার্স্ট টাইম পড়তেছেন তাদের একটু মনে থাকতে কষ্ট হবে। তো কষ্টের কিছু নাই, আমি তো আপনাদের মুখস্থ করতে বলি নাই, বলছি কি বারবার পড়বেন। জেনে রাখা ভালো, নালিশের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করে 190 ক ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ, আন্ডারলাইন করবেন, মৌখিকভাবে বা লিখিত আকারে দায়ের করা যায়। মৌখিক বাকি লিখিত উল্লেখিত ব্যতিক্রম ছাড়া 200 ধারায় নালিশকারীর জবানবন্দি গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য। তাহলে আমি যদি আপনাদের একটু জিজ্ঞাসা করি, এই পারুল শুনতে পাচ্ছেন? পারুল, ইসমাইল। জি স্যার। আচ্ছা পারুল বলেন, জবানবন্দি নিতে বাধ্য না কখন? কোন কোন ক্ষেত্রে জবানবন্দি নিতে বাধ্য না? পারুল বলেন। ও পারুল, শুনছেন? এ শেখ ফারজানা বলেন। স্যার আমি ক্লাসে ছিলাম না, মাত্র জয়েন করছি। আপনি কি সনি 848 ওই আইডি নাকি? উম, না না স্যার, আমি তো শেখ ফারজানা। আগে একবার জয়েন করছিলাম স্যার, পরে আবার লিভ নিয়ে এখন আবার জয়েন করছি। এই নূর আলম খান, আপনি বলেন কোন কোন ক্ষেত্রে জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক না? হ্যাঁ ওনার বলতে দেন। আমরা একটু বিগত বছর প্রশ্নে চলে আসি, দেখেন।
দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারায় নালিশি দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন? কত ধারায়? 200 ধারায়। তারপরে দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 200 ধারায় জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক যদি অভিযোগটি ড্যাশ হয়, মৌখিক, থানায় পাঠানো, অপর আদালত কর্তৃক প্রেরিত, লিখিত। কি হয়? মৌখিক। বাস্তবে কিন্তু মৌখিক নালিশ কোর্টে হয় এখন আর? মৌখিক নালিশ কিন্তু কোর্টে হয় না। তারপরে দেখেন, যা হোক বা না হোক, ফৌজদারি কার্যবিধিতে বিধান আছে। নালিশি দরখাস্ত গ্রহণকালে নালিশকারীকে পরীক্ষা করা ম্যাজিস্ট্রেটের জন্য কি বলেন? বাধ্যতামূলক। একজন অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরীক্ষা করার প্রয়োজন হয় না যদি অভিযোগকারী হয় একটি কি? আদালত। তারপরে দেখেন 5 নাম্বারটা, যে নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় রেকর্ড করবে? কত ধারায় বলেন? 200 ধারায়। সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নটা দেখেন, এক্সামিনেশন মানে নালিশি দরখাস্ত গ্রহণ করে অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ড্যাশ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে পরীক্ষা বা এক্সামিনেশন অফ কমপ্লেইনেন্ট করতে পারে। এক্সামিনেশন অফ কমপ্লেইনেন্ট যদি আছে কত ধারায়? 200 ধারায়। তারপরে দেখেন 2 নাম্বারটা 3টে স্টার দিয়ে, যে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করতে পারে কে পারে? শুধু আঘাতপ্রাপ্ত ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, অপরাধ সম্পর্কে জ্ঞাত যে কোনো ব্যক্তি? কে বলেন? অপরাধ সম্পর্কে জ্ঞাত মানে কি? মানে যে জানে। অপরাধ সম্পর্কে জ্ঞাত যে কোনো ব্যক্তি নালিশ করতে পারে। তারপরে 5 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, যে নালিশ দরখাস্ত গ্রহণকালে নালিশকারীকে এবং উপস্থিত সাক্ষীকে যদি থাকে একজন ম্যাজিস্ট্রেট শপথপূর্বক পরীক্ষা করতে কি বলেন? বাধ্য। আমরা 201 ধারায় চলে এসে দেখেন 201 ধারা 201, এখতিয়ারবিহীন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের ফলাফল। এখতিয়ারবিহীন শব্দটা বললেন। এখতিয়ার বিহীন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের ফলাফল। লিখিত আকারে যদি নালিশ দায়ের করে দেখেন, অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার নাই এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট, আন্ডারলাইন করবেন, যদি লিখিত আকারে নালিশ দায়ের করা হয় তাহলে তিনি উপযুক্ত আদালতে পেশের জন্য নালিশটি ফেরত দিবেন। গোপালগঞ্জের ম্যাজিস্ট্রেটের কাছে না করে নালিশ করছেন ওই কোটালীপাড়া ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আকারে, তাহলে কোটালীপাড়ার ম্যাজিস্ট্রেট ওইটা ফেরত দিবে কার কাছে? গোপালগঞ্জের ম্যাজিস্ট্রেটের কাছে। বুঝছেন? আর লিখিত আকারে নালিশ দায়ের না করলে, লিখিত আকারে নালিশ দায়ের করে না, মৌখিক ভাবে কোটালীপাড়ার ম্যাজিস্ট্রেটের কাছে বলতেছেন, বাট বলা উচিত কার কাছে? গোপালগঞ্জের ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে কি করবে দেখেন, যদি লিখিত আকারে নালিশ দায়ের করা না হয়, অর্থাৎ মৌখিক ভাবে নালিশ দায়ের করা হয়, তাহলে ম্যাজিস্ট্রেট নালিশকারীকে উপযুক্ত আদালতে প্রেরণ করবে। যদি মৌখিক ভাবে করেন তাহলে আপনারে ভদ্রভাবে পাঠাই দিবে কোথায়? যে আদালতে করবে সেইভাবে। আর যদি লিখিত আকারে করেন তাহলে পাঠাই দিবে কোথায়? ওই লিখিত আকারে ওই জিনিসটা, লিখিত জিনিসটা পাঠাই দেবে উপযুক্ত আদালতে। তো 2022 সালে একটা প্রশ্ন এসেছিল, এটা যদি একটু পড়ি দেখেন, যে 1 নাম্বার, নালিশি মামলার ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেটের উক্ত নালিশ গ্রহণের এখতিয়ার না থাকলে কি করবেন? কারো যদি ওই ম্যাজিস্ট্রেটের এখতিয়ার না থাকে তাহলে তিনি ফেরত দিবেন। এখন এখানে কতগুলো অপশন আছে। অপশনগুলো আছে, ফেরত দিবেন, উপযুক্ত আদালতে প্রেরণ করবেন, খারিজ করবেন, প্রাথমিক তদন্তের জন্য পাঠাবেন। ক আর ঘ তো হচ্ছে না, আমার কনফিউশন বাদে ক আর খ নিয়ে। তাহলে এখানে কিন্তু বলে নাই যে নালিশটা কি মৌখিক নাকি লিখিত, তাই কি বলছে? তাহলে আমার সার্বিকভাবে ধরতে হবে যে নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ গ্রহণের এখতিয়ার যদি না থাকে, উত্তর হবে কি? ফেরত দিবেন। আর যদি এমন হতো যে লিখিত আকারে করছে তাহলে লিখিতটা উপযুক্ত আদালতে পাঠাতো, আর যদি মৌখিক আকারে হতো তাহলে ওই ব্যক্তিকে উপযুক্ত আদালতে পাঠাতো। কিন্তু এই জায়গায় লিখিত নাকি মৌখিক কিছুই বলে নাই, এই কারণে উত্তর যৌক্তিক কোনটা? ফেরত দিবেন। বুঝছেন? 2 নাম্বার প্রশ্নটা দেখি, একটি কমপ্লেইন কেসের কগনিজেন্স টেকিং স্টেজে ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে তার কোনো এখতিয়ার নেই, তাহলে তিনি কোন আদেশটি সঠিক? উপযুক্ত আদালতে পেশের জন্য কমপ্লেইনটি কি পাঠানো? ফেরত পাঠানো। বুঝছেন? আচ্ছা, আমরা 202 ধারায় চলে আসি। তাহলে যদি আপনাকে বলে যে
এক্সামিনেশন অফ কমপ্লেইনেন্ট কত দাঁড়ায়? এক্সামিনেশন অফ কমপ্লেইনেন্ট কত দাঁড়ায়? 200 দাঁড়ায়। আর নালিশ ফেরত, রিটার্ন অফ কমপ্লেইন কত দাঁড়ায়? 201। নালিশ ফেরত কত? 201। আমরা চলে আসি ধারা 202, প্রসেস ইস্যু স্থগিত করা, পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস। পোস্টপোনমেন্ট শব্দটার অর্থ হলো স্থগিত করা। অপরাধের নালিশ প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে হাজির হতে বাধ্য করার জন্য প্রসেস ইস্যু অফ প্রসেস সমন অথবা ওয়ারেন্ট স্থগিত করতে পারে 202 এর 1 ধারায়। নালিশি দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ না করে যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয়েছে হাজির হতে বাধ্য করার জন্য 202 এর 1 ধারায় সমন বা ওয়ারেন্ট জারি স্থগিত করতে পারে এবং অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য তদন্ত বা অনুসন্ধানে নির্দেশ দিতে পারে। মানে আমি 200 ধারায় ম্যাজিস্ট্রেট আমলে না নিয়ে, 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর আমলে না নিয়ে উনি ওই ব্যাপারটা আরো শিওর হওয়ার জন্য তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিবে কত ধারায়? 202 ধারায়। আর এই জায়গায় বলতেছি যে প্রসেস ইস্যু স্থগিত করে, মানে উনি সমনও দিচ্ছে না, ওয়ারেন্টও দিচ্ছে না, এই প্রক্রিয়াটাকে কি করছে? স্থগিত করে উনি তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিবে কত ধারায়? 202 ধারায়। মামলায় অগ্রসর হওয়ার কারণ থাকলে অভিযুক্তকে হাজির হতে বাধ্য করতে ইস্যু অফ প্রসেস 204 এর 1 ধারায় জারি করতে পারে। ফৌজদারি কার্যবিধির 202 ধারায় বিধান করা হয়েছে যে দেখেন, যে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে সেই অপরাধের নালিশ প্রাপ্তির পর বা যে নালিশটি তার নিকট 192 ধারায় হস্তান্তর করা হয়েছে, আন্ডারলাইন করেন, যে নালিশটি তার নিকট 192 ধারায় হস্তান্তর করা হয়েছে তার প্রাপ্তির পর যদি তিনি উপযুক্ত মনে করে লিখিত আকারে কারণ লিপিবদ্ধ করে যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয়েছে তাকে হাজির হতে বাধ্য করার ইস্যু অফ প্রসেস 202 এর 1 ধারায় ওয়ারেন্ট স্থগিত করতে পারে এবং নালিশের সত্যতা বা মিথ্যা নির্ধারণ করার উদ্দেশ্যে, আন্ডারলাইন করবেন, ম্যাজিস্ট্রেট মামলাটি নিজে অনুসন্ধান করতে পারে। একটু একটা জিনিস বোঝা দরকার, একটু ধৈর্য ধরে শুনেন। এই শুনেন, ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে একটা নালিশ করছে, উনি 200 ধারায় জবানবন্দি নিছে। জবানবন্দি নেওয়ার পরে উনি যদি মনে করে যে এই মামলাটা তদন্ত বা অনুসন্ধান করা দরকার, তাহলে উনি তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিবে কত ধারায়? 202 ধারায়। বুঝছেন? আবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কোনো অপরাধ উনি জবানবন্দি নিছে, জবানবন্দি নেওয়ার পরে উনি এটা আমলে নিছে, আমলে নিয়ে 190 কতে নাকি আমলে নেওয়া মানে কি দেওয়া? সমন অথবা ওয়ারেন্ট। আমলে নেওয়ার পরে ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই মামলাটা ট্রান্সফার করছে 192 ধারায় ওনার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। কিসের জন্য? অনুসন্ধান বা বিচারের জন্য। কিন্তু অলরেডি উনি ওই অপরাধটা কি করছে? আমলে নিয়ে নিছে। এখন উনি যার কাছে ট্রান্সফার করলো তিনি যদি মনে করে যে আমলে নিছে তাতে কি হয়েছে এই বিষয়ে আরো তদন্ত হওয়া দরকার, তাহলে ওই যে চিফ স্যার যে বিষয়টা আমলে নিছে ওই ইস্যু অফ প্রসেসটারে পোস্টপোন করবে। আমলে নেওয়ার বেশি সমন অথবা ওয়ারেন্টটারে কি করবে? স্থগিত করবে। স্থগিত করে উনি আবার নতুন করে তদন্ত বা অনুসন্ধান করতে পারে। অনুসন্ধান করার পরে যদি মনে হয় যে না ঠিকঠাক আছে তাহলে তো আমলে নেওয়ার আদেশ বহাল থাকলো, আর ঠিকঠাক না থাকলে উনি যৌক্তিক কোনো আদেশ দিতে পারেন। তাহলে একটা জিনিস খেয়াল করেন, 202 ধারাটা সরাসরি যার কাছে মামলাটা দায়ের করছে সে তদন্ত অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। আবার 192 ধারায় যার কাছে পাঠানো হয়েছে সেও ওই ইস্যু প্রসেসটা স্থগিত করে তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। এই যে দেখেন, এবার বুঝবেন। চলে যাবেন? অসুস্থ লাগতেছে? যান। ফৌজদারি কার্যবিধির 1898 202 ধারায় বিধান করা হয়েছে, যে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে সেই অপরাধের নালিশ প্রাপ্তির পর বা যে নালিশটি তার নিকট 192 ধারায়, আন্ডারলাইন করেন, 192 ধারায় তার নিকট হস্তান্তর করা হয়েছে তার প্রাপ্তির পর যদি তিনি উপযুক্ত মনে করে লিখিত আকারে কারণ লিপিবদ্ধ করে যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয়েছে তাকে হাজির হতে বাধ্য করার ইস্যু অফ প্রসেস 202 এর 1 ধারায় ম্যাজিস্ট্রেট স্থগিত করতে পারে। কত ধারায় বলেন? 202 এর 1 ধারায়। এবং নালিশের সত্যতা বা মিথ্যাতা বা মিথ্যা নির্ধারণের উদ্দেশ্যে মামলাটি নিজে অনুসন্ধান করতে পারে। কি করতে পারে? নিজে অনুসন্ধান করতে পারে। অনুসন্ধান সর্বদা করে কে? ম্যাজিস্ট্রেট। বা গোল্ডেন যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হয়, এটা গোল্ডেন, যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হয় তাহলে ওনার অধীনস্থ যে কোনো ম্যাজিস্ট্রেটকে বা পুলিশকে বা অন্য কোনো ব্যক্তিকে যেমনটি তিনি উপযুক্ত মনে করেন মামলাটি অনুসন্ধান বা তদন্ত করার নির্দেশ দিতে পারে। তার মানে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধানের আদেশ দিতে পারে না। কেন? কারণ তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তো অন্য কাউকে অনুসন্ধানের নির্দেশ দেবে, কিন্তু ওনার নিচে কেউ আছে,
নাই। তাহলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিজে অনুসন্ধান করতে পারে, বাট উনি কাউকে অনুসন্ধানের আদেশ দিতে পারেন না। সো এখানে একটু স্টার দিয়ে লেখেন যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধানের আদেশ দিতে পারে না। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধানের আদেশ দিতে পারেন। তাহলে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কি পারেন না বলেন? অনুসন্ধানের আদেশ দিতে পারেন না। কিন্তু তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট অনুসন্ধান কি করতে পারে? অনুসন্ধান করতে পারে, বাট আদেশ দিতে পারেন। আমরা জেনে রাখা ভালো, তো চলে আসি। 202 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত তদন্তের আদেশ অনুসারে তদন্ত সম্পন্ন করে যখন পুলিশ ফাইনাল রিপোর্ট দাখিল করে, ম্যাজিস্ট্রেট 202(2) খ ধারায় এমন রিপোর্ট গ্রহণ করে, আন্ডারলাইন করেন, অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। ধরেন পুলিশ একটা বিষয় তদন্ত করতে দিতে, যখন তদন্ত প্রতিবেদনটা আসবে সেটার উপর ভিত্তি করে আসামির কি দিতে পারে? অব্যাহতি দিতে পারে। এই অব্যাহতিটা কত ধারায়? 202(2) খ। 202(2) খ। 202 ধারায় তদন্ত বা অনুসন্ধানের ফলাফল বিবেচনা করে যদি ম্যাজিস্ট্রেট মনে করে মামলায় অগ্রসর হওয়ার কারণ নেই, তাহলে 203 ধারায় আন্ডারলাইন করেন, অভিযোগ খারিজ করে দিতে পারে। তাহলে নালিশ খারিজ করবে কত ধারায়? 203 ধারায়। এবং অগ্রসর হওয়ার কারণ থাকলে 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করতে পারে। যদি অগ্রসর হওয়ার কারণ থাকে তাহলে সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করবে কত ধারায়? 204 ধারায়। তাহলে আমরা সেলফ প্র্যাকটিসে যদি 2 নম্বরে চলে আসি, 2 নম্বর প্রশ্নটা, যে অপরাধ আমলে গ্রহণ করার সময় যদি ম্যাজিস্ট্রেট দেখতে পান যে অপরাধটি আমলের এখতিয়ার নেই, তাহলে তিনি কি করবেন? উপযুক্ত আদালতে পেশের জন্য নালিশটি কি পাঠাবে? ফেরত পাঠাবে। তারপরে 6 নাম্বার প্রশ্নটা নতুন বইতে আছে, পুরাতন বইতে নেই, সমস্যা নাই, একটু দেখেন। ওয়ার দ্য পুলিশ সাবমিটস দ্য ফাইনাল রিপোর্ট, মানে যখন পুলিশ চূড়ান্ত প্রতিবেদন সাবমিট করে, দ্য ম্যাজিস্ট্রেট শ্যাল বি কম্পিটেন্ট টু অ্যাকসেপ্ট সাচ রিপোর্ট, মানে ম্যাজিস্ট্রেটের অধিকার আছে ওই ধরনের রিপোর্ট, ম্যাজিস্ট্রেট শ্যাল বি কম্পিটেন্ট, বাধ্য ওই রিপোর্ট গ্রহণ করতে, এন্ড ড্যাশ ড্যাশ দ্য অ্যাকিউজ, ডিসচার্জ দ্য অ্যাকিউজ। ডিসচার্জ দ্য অ্যাকিউজ মানে কি? অব্যাহতি দেওয়া। আচ্ছা, সনি 248182 এই আইডিটা কার একটু জানাবেন? কথা না বললে কিন্তু রিমুভ করে দিব। হ্যালো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? স্যার আমি শফিকুল জামান স্যার, আমি তো ঢুকতে পারিনি অনেকদিন, ক্লাস ইন করতে পারছিলাম না আপনি কি স্যার। নড়াইলের? হ্যাঁ নড়াইলে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার। দেখেন, এই ফেরদৌস সাহেব টিস্যু যেন আবার নিচে ফেলে দেন না। ঠিক আছে, দেখেন, নালিশ খারিজ, দেখেন, ডিসমিসাল অফ কমপ্লেইন্ট, ধারা 203 203। নালিশ খারিজ বা ডিসমিসাল অফ কমপ্লেইন্ট। যে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করতে পারে, দেখেন 203 ধারায় একজন ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করে দিতে পারে যে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হয়েছিল বা যার নিকট নালিশ বদলি করা হয়েছিল, শুধুমাত্র সেই ম্যাজিস্ট্রেট 203 ধারায় নালিশ খারিজ করতে পারে। পারে। নালিশ খারিজ করতে ম্যাজিস্ট্রেট যে সকল বিষয় বিবেচনায় নিবে, দেখেন কি কি বিষয় বিবেচনায় নিবে। 200 ধারার অধীন নালিশকারীর শপথপূর্বক বক্তব্য, 200 ধারার অধীন নালিশকারীর শপথপূর্বক বক্তব্য, এবং 202 ধারার অধীন গোল দিবেন তদন্ত বা অনুসন্ধানের ফলাফল, তদন্ত বা অনুসন্ধানের ফলাফল। নালিশকারীর শপথপূর্বক বক্তব্য যদি থাকে এবং 202 ধারার অধীন তদন্ত বা অনুসন্ধানের ফলাফল যদি থাকে, বিবেচনা করার পর ম্যাজিস্ট্রেট যদি মনে করে মামলা পরিচালনা বা অগ্রসর হওয়ার কোনো কারণ নেই, তাহলে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করতে পারে। খারিজ করবে কত ধারায়? 203 ধারায়। জেনে রাখা ভালোটা দেখেন, 203 ধারায় নালিশ খারিজ বলতে অভিযোগযুক্ত ব্যক্তির অব্যাহতি বা খালাস বোঝায় না। 203 ধারায় যে নালিশ খারিজ, এই নালিশ খারিজ বলতে অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি বা খালাস বোঝায় না। 3টে স্টার দেন। নালিশ খারিজ বলতে অভিযুক্ত ব্যক্তির অব্যাহতিও বোঝায় না,
খালাসও বোঝায় না। এখন ভাই, যদি নালিশ খারিজ করে, বাদী ধরেন মামলা সত্যি সত্যিই করছে, কিন্তু ওনার নালিশটা খারিজ করে দিছে, তাহলে ওনার প্রতিকার কি? ওনার প্রতিকার হলো দুইটা। এক, উনি রিভিশন করতে পারে উচ্চ আদালতে, দায়রা জজের কাছে রিভিশন করতে পারে, অথবা একই বিষয়ে আবার নতুন করে মামলা করতে পারে। নির্মল, মনে আছে আপনার সিনিয়র করতে ভয় পাইছিল? হ্যাঁ, হ্যাঁ, তা নালিশ খারিজ করলে নতুন মামলাও করা যায়, আবার কি রিভিশনও করা যায়। এই যে প্রতিকার দেখেন, 203 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশ খারিজের আদেশ দিলে তার বিরুদ্ধে রিভিশন করা যায়। যে ক্ষেত্রে 203 ধারায় ম্যাজিস্ট্রেট অভিযোগ খারিজ করে, সেই ক্ষেত্রে দায়রা জজ কোর্টে বা হাইকোর্ট বিভাগ 434 এবং 439 ধারায় অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। আপনি জাস্ট মনে রাখবেন রিভিশন করা যায়, এই কথাটা মনে রাখা যায়। দায়রা জজ কোর্টে রিভিশন করে একটু লিখে রাখেন, রিভিশন দায়রা জজ সমান সমান 439 ক, দায়রা জজ সমান সমান 439 ক, দায়রা আদালতে দায়রা জজের কাছে রিভিশন সমান সমান 439 ক। আর হাইকোর্টে রিভিশন কত? 408 দ্বারা স্যার। 439 কত বলেন? 100। 439। তারপরে পয়েন্টে দেখেন, 203 বা 204 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করলেও একই বিষয়ে নতুন অভিযোগ দায়ের করা যাবে। এই যে দেখছেন, এই যে নির্মল, মামলার রেফারেন্স দেখেন, 17 PLC এডি 2012-44, মানে যদি নালিশ খারিজ করেও একই বিষয় নিয়ে নতুন মামলা দায়েরে কি নাই, না না, ক্লাস করতে পড়ে বাধা আসো। নাই। বুঝছেন? হ্যাঁ, এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন, 403 ধারা দোবারা সাজার নীতি প্রযোজ্য হবে না। 3টে স্টার দেন। নালিশ খারিজ করলে একই বিষয় নিয়ে আবার মামলা করা যাবে, এক্ষেত্রে দোবারা সাজার নীতি বহাল থাকবে না, মানে দোবারা সাজা নীতি প্রযোজ্য হবে না। একই বিষয় নিয়ে, আমি একটু দোবারা সাজা কি আছে, একই বিষয় নিয়ে যদি একবার মামলা একবার মানে আসামি দণ্ডিত হয় অথবা আসামি খালাস পায়, তাহলে ওই সেম বিষয় নিয়ে আর মামলা করা যায় না। কিন্তু যদি মামলা খারিজ হয়, আসামি অব্যাহতি পায়, সেই ক্ষেত্রে কিন্তু আবার মামলা করা যাবে। বুঝছেন? কিন্তু অব্যাহতি দিলেও যাবে, আর খারিজ করলেও যাবে। আমরা বিগত বছরের প্রশ্ন চলে আসি, দেখেন। এই তানবীর, সকালে পরীক্ষা দিতে আসলেন না কেন? আপনি হলো তানবীর, ও হলো তানবীর। বলেন, আপনি কোন পরীক্ষা ঠিক মতো দেন নাই, একটা দিচ্ছেন বোধহয়। বাড়ি থেকে আসছেন কখন? মাত্র। এত বাড়ি পাগল হইলে হবে? দেখেন, বাসায় লোকজন সবাইরে এক একটা করে লিখতে বলবেন, যে তুমি একটা লেখো, আমি একটা লেখো, আমি একটা লিখি। দেখেন, বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 203 ধারা মতে নালিশ খারিজ করলে এর বিরুদ্ধে ড্যাশ চলবে। কি চলবে বলেন? রিভিশন। বুঝছেন? এই পর্যন্ত যা পড়লাম, কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা 204 ধারাটা পড়ে ফেলি, প্রসেস ইস্যু। ধারা 204, প্রসেস ইস্যু করা বা ইস্যু অফ প্রসেস। অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের মতে মামলায় অগ্রসর হওয়ার যথেষ্ট কারণ আছে এবং এমন একটি মামলা বলে মনে হয় যে ক্ষেত্রে দ্বিতীয় তফসিলের চতুর্থ কলাম অনুসারে, আন্ডারলাইন করেন, দ্বিতীয় তফসিলের মন নিয়ে একটু চা খাওয়ান, যদি সমস্যা না হয়, আমাদের কাপ আছে, দেখেন, আমার 1 কাপ চা খাওয়ান। এমন একটি মামলা বলে মনে হয় যে ক্ষেত্রে দ্বিতীয় তফসিলের চতুর্থ কলাম অনুসারে প্রথমে সমন ইস্যু করতে হবে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে হাজিরার জন্য সমন ইস্যু করবে। মানে আমরা দ্বিতীয় তফসিলের 8টা কলাম আপনাদের মনে আছে কিনা, যে জায়গায় চতুর্থ কলামে বলছে যে আগে কি সমন দিবে নাকি আগে কি ওয়ারেন্ট দিবে। যদি সমনের বিধান থাকে সমন দিবে, ওয়ারেন্টের বিধান থাকলে সমনও দিতে পারে, ওয়ারেন্টও দিতে পারে। মানে কম থাকলে বেশি দেওয়া যাবে না, কিন্তু বেশি থাকলে কম দেওয়া যাবে। দেখেন, কিন্তু যদি এমন একটি মামলা বলে মনে হয় যে ক্ষেত্রে চতুর্থ কলাম অনুসারে প্রথমে ওয়ারেন্ট ইস্যু করতে হয়, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করেন, ওয়ারেন্ট ইস্যু করবে, বা যদি তিনি উপযুক্ত মনে করে
হাজির হওয়ার জন্য সমন ইস্যু করতে পারে। তাহলে যদি ওয়ারেন্ট ইস্যুর কথা থাকে তাহলে কি হবে? সমন দেওয়া যাবে। আর সমন দেওয়ার কথা থাকলে কি ওয়ারেন্ট দেওয়া যাবে? যাবে না। অর্থাৎ লাস্টের লাইনটা দেখেন, সমন কেস হলে প্রথমে সমন দিবে, কিন্তু ওয়ারেন্ট কেস হলে প্রথমে কি দিবে? ওয়ারেন্ট দেবে, কিন্তু ওয়ারেন্ট কেসে প্রয়োজন মনে করলে সমন দিতে পারে। দেলোয়ার ওটা আটকাই দেন, দেলোয়ার। এখন আপনাদের আগামীকাল কিন্তু পড়া আছে, জানেন তো? আগামীকাল 4টায় পড়তে আসেন, যেহেতু কোর্ট কাছারি বন্ধ, সমস্যা কি? হ্যাঁ, দেখেন এখন আমরা চলে আসি 204-3 ধারাটা দেখেন। 204-3, প্রসেস ফি বা পরোয়ানা পরিশোধ না করার ফলাফল। মানে আপনি প্রসেস ফি মানে হলো যে যখন ওয়ারেন্ট বা সমন দেয় তখন আপনার প্রসেস ফি দিতে হয়, ওটা জারি করার জন্য আসামির প্রতি। কিন্তু আপনি প্রসেস ফি দেন নাই। 204-3 ধারায় বলা হয়েছে প্রসেস ফি অর্থাৎ সমন বা পরোয়ানার জন্য কোনো ফি পরিশোধ না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট সমন বা পরোয়ানা প্রদান করবে না, এবং যদি এইরূপ ফি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে পরিশোধ না করা হয় তাহলে ম্যাজিস্ট্রেট অভিযোগটি খারিজ বা ডিসমিস বা কমপ্লেইন করে দিতে পারে। তাহলে একটা খারিজ আমরা পেয়েছি 203 ধারায়, একটা খারিজ তানবিন সাহেব পাইছি কত ধারায়? 203। আর একটা খারিজ আছে 204-এর, মাঝে একটা 4 আসছে। একটা হলো 203 আর একটা হলো কি 204-3। বাট প্রসেস ফি না দেওয়ার জন্য যেটা সেটা হলো কত? 204-এ। বুঝতে পেরিয়াছেন না পারিয়াছেন? দেখেন এখন খারিজটা যেভাবেই হোক না কেন প্রতিকার কিন্তু একই, মানে নতুন মামলা অথবা কি রিভিশন। তা আমরা একটু জেনে রাখা ভালো। তো চলে এসে দেখেন, লিখিত নালিশি দরখাস্তের ভিত্তিতে দায়েরকৃত মামলায় প্রত্যেক সমন বা পরোয়ানার সাথে নালিশের গোলদেন একটি কপি প্রেরণ করতে হবে। তাহলে নালিশের কয়টা কপি দিতে হবে? একটি। প্রসিকিউশন পক্ষের আন্ডারলাইন করবেন, সাক্ষীর তালিকা জমা না দেওয়া পর্যন্ত কোন সমন বা ওয়ারেন্ট ইস্যু করবে না। একটা প্রসিকিউশন পক্ষ যতক্ষণ পর্যন্ত সাক্ষীর তালিকা জমা না দিবে ততক্ষণ পর্যন্ত সমন বা ওয়ারেন্ট দিবে না। এখন একটা জিনিস এখানে বুঝেন, যে নর্মালি যারা কোর্টে মামলা করে, কোর্টে বর্তমান লিখিত আকারে নালিশি দরখাস্ত দায়ের করলে ওই জায়গায় বাদীর নাম, সাক্ষীর নাম, আসামির নাম থাকে। বুঝছেন? এমন না যে সাক্ষীর নাম ভবিষ্যতে দিবে, বাদীর নাম, আসামির নাম, সাক্ষীর নাম কি থাকে। কিন্তু নালিশটা যদি মৌখিক আকারে করা হয় তাহলে তো ওই জায়গায় লিখিত কোনো মানে ডকুমেন্ট ওখানে নেই। তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রসিকিউশন পক্ষের সাক্ষীর তালিকা জমা না দেওয়া পর্যন্ত সমন বা ওয়ারেন্ট যে ইস্যু করবেন এটা কোন ধরনের নালিশের ক্ষেত্রে? মৌখিক। মৌখিক নালিশ, যদিও এখানে সরাসরি বলে নাই। আচ্ছা, এরপরে দেখেন ফৌজদারি কার্যবিধি 204-3 ধারায় নালিশ খারিজ অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি বা খালাস বলে গণ্য হবে না। তাহলে 204-3 ধারায় নালিশ খারিজ এটা অব্যাহতি হবে না, এটা কি হবে না? খালাসও হবে না। প্রতিকারে যদি আসি ভাই, প্রতিকারে একই। ওই একটু আগে যে প্রতিকার বললাম না, এই জায়গায় একটা জিনিস ভুল আছে। ভুলটা হলো যে 204-3 ধারায় নালিশ খারিজ করলে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ 436 ধারায় উক্ত বিষয়ে অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। ঠিক আছে, বাট আপনার আগে রিভিশন করতে হবে। নালিশ খারিজ করলে রিভিশন করতে হবে দায়রা জজের কাছে। দায়রা জজের কাছে রিভিশন আছে 439 ক। আপনি রিভিশন করার পরে অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিবে 436 ধারায়। বুঝেন কিনা? তাহলে রিভিশন কিন্তু 436-এ না, রিভিশন 439 ক। আর 439 কতে যখন আপনি রিভিশন করে ফেললেন তখন অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিবে কততে? 436। বুঝেছেন? আচ্ছা, এখন আমরা তাহলে একটু তুলনা করি যে দুই নালিশ খারিজের মধ্যে আসলে কি পার্থক্য আছে। 203 আর 204-3 মধ্যে তুলনামূলক আলোচনা। আপনাদের কি মনে হয় কি পার্থক্য আছে? ওই নালিশ খারিজ করে জবানবন্দি নেওয়ার পরে বা তদন্ত রিপোর্ট পর্যালোচনা করার পরে, আর এই নালিশ খারিজটা করে কখন? প্রসেস ফি না দিলে। এইটুক ছাড়া আর কোনো পার্থক্য নাই, আর সব একই। তো পার্থক্য আর আলাদা করে এই জায়গা পড়লাম না, আপনারা পড়ে নিয়েন। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। ম্যাজিস্ট্রেট নালিশ খারিজের আদেশ দিতে পারে কত ধারায়? ফৌজদারি কার্যবিধি 203 আর 204-এর। তানবিন সাহেব বলেন তো, 203 আর 204-3 এই দুই খারিজের মধ্যে পার্থক্য কি?
জবানবন্দি নেওয়ার পর পর খারিজ করছে 203, আর জবানবন্দি নেওয়ার পর সমন বা ওয়ারেন্ট দিছিল, বাট আপনি প্রসেস ফি দেন নাই, তাহলে খারিজ করছে 204-এর 3। বুঝছেন? আপনি আমার কাছে পড়তেছে আসতে যাইতেছেন, তখন বললাম যে না আপনারে পড়াবো না, এটা হলো 203। কয়েকদিন পড়ছেন, টাকা পয়সা দেন না, তখন বললাম যে তোমারে আর পড়াবো না বা আপনারে আর পড়াবো না, এটা হলো 204-এর 3, প্রসেস ফি দেন নাই। বুঝছেন? আচ্ছা, তো এখন দেখেন 2 নাম্বার প্রশ্নটা দেখেন যে ফৌজদারি কাজ, এবং আমাদের মনে রাখা দরকার যে নালিশ খারিজ করলেই প্রতিকার কিন্তু এক, কি কি বলেন? রিভিশন অথবা নতুন করে মামলা। ফৌজদারি কার্যবিধি 203 ধারায় নালিশ খারিজ করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নিম্নের কোন বিষয়গুলো বিবেচনায় নেবেন? ফরিয়াদি কর্তৃক শপথপূর্বক যদি থাকে 202 ধারায় অনুসন্ধান রিপোর্ট, 202 ধারাধীন তদন্ত রিপোর্ট, উপরের সবকটি। কি বলেন? উপরের সবকটি। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে মোটামুটি যে প্রশ্নগুলো আছে ভালোভাবে পড়ে ফেলবেন। 8 নাম্বার প্রশ্নটা দেখেন, 8 নাম্বার ওই জায়গায় রেখে দেন ভাই। 203 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশ খারিজের আদেশ দিলে তার বিরুদ্ধে প্রতিকার কি? দায়রা আদালতে কি বলেন? রিভিশন। আমরা চলে এসেছি 13 নাম্বার প্রশ্নটা দেখেন। 13 নাম্বার একেবারে সব শেষেরটা, যে কোন ধরনের মামলায় আদালত প্রথমে ওয়ারেন্ট বা উপযুক্ত মনে করলে সমন করতে পারে? কোন ধরনের মামলায়? সমন মামলায় না ওয়ারেন্ট মামলায়? সমন মামলায় তো সমন দিতেই বাধ্য, আর ওয়ারেন্ট মামলায় আগে ওয়ারেন্টও দিতে পারে, বাকি বলেন সমনও দিতে পারে। এরপরে আমরা চলে আসি অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। আসেন, অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি 205 ধারা। ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি দিতে পারে ফৌজদারি কার্যবিধি 205 ধারায়। 205 ধারার বিধান আছে, একজন ম্যাজিস্ট্রেট বললেন সমন ইস্যু করে বিবিআই। 205 ধারাটা শুধুমাত্র সেই ধরনের মামলার ক্ষেত্রেই প্রযোজ্য যে মামলায় আগে কি ইস্যু করছে? সমন। বুঝছেন? সমন ইস্যু করে তিনি কারণ মনে করলে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি দিতে পারে এবং তার উকিলের মাধ্যমে হাজির হওয়ার অনুমতি দিতে পারে। তাহলে যদি পরীক্ষায় বলে যে 205 ধারায় ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি দেয়, কোন ধরনের মামলায়? সিআর মামলায়, বাট ওই সিআর মামলায় আগে কি ইস্যু করছে? সমন। ঠিক আছে, জেনে রাখা ভালো, শুধুমাত্র সমন মামলায় তথা যে মামলায়, আন্ডারলাইন করবেন, প্রথমে সমন ইস্যু করা হয়েছে আন্ডারলাইন করেন, সেই মামলায় অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি দেওয়া যেতে পারে। যে মামলায় প্রথম ওয়ারেন্ট দেওয়া হয় উক্ত মামলায় অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ নাই। যে মামলায় আগে ওয়ারেন্ট দেয় সেই মামলায় 205 ধারা প্রযোজ্য না। তবে আমাদের বইতে যা থাক না কেন, এখানে স্টার দিয়ে লেখেন বিচারিক নজির অনুসারে, স্টার দিয়ে লেখেন বিচারিক নজির অনুসারে বিচারিক নজির অনুসারে ওয়ারেন্ট বা জিআর মামলায় 205 ধারার বিধান প্রযোজ্য হবে। বিথিকা আপনি তো খুশি কেন? তো খুশি হওয়ার কারণ নাই, যা বলছি তার দেখেন। বিচারিক তানবীরে দেহে তো খুশি কে? বিচারিক নজির অনুসারে ওয়ারেন্ট বা জিআর মামলায় 205 ধারার বিধান প্রযোজ্য হবে। বুঝছেন? আচ্ছা, তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 205 ধারার বিধান কোন ক্ষেত্রে প্রযোজ্য, তাইলে উত্তর হবে কি? কি হবে বলেন? মামলার ক্ষেত্রে সমান, যে মামলা আগে কি দিছে সমান। বাট বাস্তবে অন্যান্য ক্ষেত্রেও কি প্রযোজ্য। আজকে আপনাদের পড়া এ পর্যন্তই, এবং আজকে আর পরীক্ষা নিব না, আগামীকাল পরীক্ষা। বুঝছেন? পড়ে আসবেন। সব না, গতদিন আমরা পরীক্ষায় সর্বশেষ প্রশ্ন ছিল কোন অংশ থেকে? আচ্ছা, প্রশ্ন যা থেকেই থাক না কেন পড়ে আসবেন 144 থেকে। 144 থেকে এই পর্যন্ত যা পড়ছি তাই, মানে বইয়ের 144 যেখান থেকে এই পর্যন্ত। আগামীকাল পরীক্ষা।
আগামীকাল। হ্যাঁ, তো অনলাইন অফলাইনে যারা আছেন ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন আছে যারা এই মুহূর্তে আমার সামনে আছেন, প্রশ্ন থাকলে করেন। ভাষা সহজ আছে, একবার বলতে পারবো, মনে থাকে না। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।